আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, যেটা হচ্ছে কি দৃঢ় বস্তুর ঘূর্ণন, ঠিক না? তো আমি চেষ্টা করছি যতটা সহজ ভাবে করা যায় চ্যাপ্টারটাকে। যদি বলা হয় ক্লাস ক্লাস 11-এ কোনটা মাত্রা, মাত্রাতে মাত্রাতে আমি বলছি, মাত্রাতে চারটে, চারটে, হ্যাঁ, এতটা পর্যন্ত মাত্রাতে হচ্ছে। বলে দিচ্ছি কটা পেজ ছাড়বি, চারটে পেজ ছেড়ে দে, চারটে, মাত্রাতে চারটে পেজ ছেড়ে দে। হ্যাঁ, ভিডিও হয়ে গেছে, এটা শুধু আমি কালকের আপলোড করতে পারিনি, ঠিক আছে? ভিডিওটা হয়ে গেছে। ওই তো ভার্নিয়ার ক্যালিপার ছিল আর স্ক্রু গেজ ছিল, আমি ওখানে কিছু ওই সিগনিফিক্যান্ট ফিগার যোগ বিয়োগের কিছু কোশ্চেন করেছি, এররের দু চারটে কোশ্চেন করেছি, শতকরা পরিবর্তন করেছি, আর স্ক্রু গেজ, ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে? ব্যাস, ওটা শেষ হয়ে গেছে, শুধু ভিডিওটা ছাড়া হয়নি। তো আজকের চ্যাপ্টার শুরু হচ্ছে কিনা দৃঢ় বস্তুর ঘূর্ণন, দৃঢ় বস্তুর ঘূর্ণন, দৃঢ় বস্তুর ঘূর্ণন। যদি দেখা যায় এই চ্যাপ্টার অনেকের, ঠিক আছে, ভয় থাকে যে এই চ্যাপ্টারের উপরে, দৃঢ় বস্তুর ঘূর্ণন এই চ্যাপ্টারে আমরা এক কাজ করতে পারি কি, প্রথমে যেটা কনসেপ্ট, যে এতদিন আমরা যেভাবে করে এসেছিলাম, যে পড়ছিলাম, সেটা কি ছিল, যে আমরা হচ্ছে যখন বলছিলাম যে ধরো কোনো বস্তুর ভর হচ্ছে কত এম, সেটা ধরো হচ্ছে ভি বেগে যাচ্ছে, তো তার গতিশক্তি বা যাই হোক যে ফর্মুলা যেগুলো আমরা ব্যবহার করেছিলাম, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি ধরে নিয়েছিলাম, যে চ্যাপ্টারটাতে, আগের চ্যাপ্টারগুলোতে আমরা কিন্তু পদার্থকে একটা কণা হিসাবে ধরেছিলাম, তাই না? একটা কণা হিসাবে ধরেছিলাম। তো কোনো বস্তুকে যদি আমি কণা হিসাবে ধরি, সে যখন ঘুরছে সেটা কিন্তু অত ভালোভাবে বোঝা যায় না, ঠিক আছে? হ্যাঁ, যে বৃত্তীয় গতি আলাদা, যে একটা হচ্ছে বস্তু সেটা বৃত্তপথে ঘুরছে, সেটা ঠিক আছে। কিন্তু আমি যদি এরকম একটা পদার্থ নেই, যেটা কি হচ্ছে এরকম ঘুরতে 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 এগিয়ে যাচ্ছে, তখন এর ঘূর্ণনটা ভালো বোঝা যায়, তাই না? তো বেসিক্যালি দৃঢ় বস্তুর ঘূর্ণন এই চ্যাপ্টারে চলে আসছে কি, প্রথম তো দৃঢ় মানে কি বুঝতে হবে আগে ফিজিক্সের ভাষায়, দেন ঘূর্ণন চ্যাপ্টার আসছে মানে এখানে বিস্তৃত বস্তুর কথা আসবে, যে একটা কণা এতদিন যেটা হচ্ছিল সেটা আর এখানে কাজ করবে না, যে কণা নয়, একটা বিস্তৃত বস্তু হবে। আচ্ছা, দৃঢ় বস্তু কাকে বলছি দেখ, ধর আমি বললাম যে এর একটা কণা এখানে, এর একটা কণা এখানে, এর একটা কণা এরকম করে আছে, যদি দেখি যে এর এই দুটো কণার মধ্যে যে দূরত্ব, সেটা কখনোই পরিবর্তন হচ্ছে না, তাহলে সেটা অবশ্যই দৃঢ় বস্তু। ধর যদি আমি বলি রাবার, রাবারকে যদি আমি টানি কি হবে, এটা আর এটা কি হবে, দূরে চলে যাবে। বা কাউকে যদি আমি ভেঙে দিই, তাহলে কি হবে, পরস্পর থেকে দূরে চলে যাবে। তো দৃঢ় বস্তু হচ্ছে কি, যে এর কণাগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব স্থির থাকবে। তাহলে দৃঢ় বস্তু হচ্ছে কি, দৃঢ় বস্তু কি লিখবো, যে উপাদান কণাগুলির, উপাদান কণাগুলির পারস্পরিক দূরত্ব অপরিবর্তিত থাকে, প্রথম কনসেপ্ট, অপরিবর্তিত থাকে, হ্যাঁ, উপাদান কণাগুলির পারস্পরিক দূরত্ব কি হবে, অপরিবর্তিত থাকবে, ঠিক না? ঘূর্ণন, ঘূর্ণন মানে হচ্ছে কি, এই চ্যাপ্টারে আমরা কি করব, বস্তুটা কি হবে, বিস্তৃত বস্তু হবে, বিস্তৃত বস্তু হবে, বিস্তৃত বস্তু হবে, এটা বস্তুটা হচ্ছে কি বিস্তৃত বস্তু, এখানে অনেক কণা আছে, ঠিক, বিস্তৃত বস্তু হবে এটা, ঠিক না? হ্যাঁ, এবারে কথা হচ্ছে যে আমি দেখাচ্ছি কি, যে এরকম একটা বস্তু আছে, তো দেখ এখানে কি হচ্ছে, আমি একটা বস্তু নিলাম, এরকম একটা বড় সাইজের বস্তু নিলাম, পেন, হ্যাঁ একটা পেন আছে, ঠিক আছে, এটা একটা দৃঢ় বস্তু। এবার কি হচ্ছে, আমি ধরলাম এটা হচ্ছে এর অক্ষ, এইটা এইভাবে এটা অক্ষ, এই অক্ষ হতে পারে, অক্ষ বাইরেও হতে পারে, ঠিক আছে, অক্ষ এর ভেতর দিয়ে যেতে পারে, বাইরেও হতে পারে। তো এইটা যদি অক্ষ হয়,
ও কি করছে, এই অক্ষটাকে কেন্দ্র করে এইভাবে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এবং তার কৌণিক বেগটা কত, ওমেগা। এবার আমি শুধু এটা কেন, ধরো এটা হচ্ছে বস্তু, তো আমি নিলাম এটা হচ্ছে কি অক্ষ, এবং এই বস্তুটা কি করছে, একে কেন্দ্র করে ঘুরছে, ঘুরতে পারে, হইতে পারে। তাহলে এটা হচ্ছে এইভাবে ঘুরছে। এবারে যদি এভাবে ঘোরে, তাহলে আমি কি দেখছি, দেখ এখানে যে কণাটা আছে সে কি করবে, একে কেন্দ্র করে এখান থেকে যে যতটা ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে। এখানে যে কণা থাকবে সেও কি হবে, এখানে যে ব্যাসার্ধ, মানে এটা হচ্ছে কি, যদি এটা অক্ষ হয়, এখান থেকে যত দূরত্বে হবে সেও সেই ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে। তার মানে কি হচ্ছে, একটা দৃঢ় বস্তু যখন কোনো মানে সরলরেখা বা কোনো সরলরেখাকে অক্ষ করে যখন ঘুরতে থাকবে, তখন ওর প্রত্যেকটা বিন্দুও কি হবে, ঘুরতে থাকবে, এবং প্রত্যেকটা বিন্দুর কৌণিক বেগ সেম হবে। কি সেম হবে, কৌণিক বেগ সেম হবে। তাহলে প্রথম নোট লেখা যাক কি না, কোনো দৃঢ় বস্তু, কোনো দৃঢ় বস্তু, দৃঢ় বস্তু অক্ষকে কেন্দ্র করে, আমি ব্র্যাকেটে লিখে দিলাম, অক্ষ বস্তুর ভেতর দিয়ে যেতে পারে, বাইরেও হতে পারে। অক্ষ ওই বস্তুর মধ্য দিয়ে যেতে পারে, বা বাইরে ও হতে পারে। তাহলে কি বললাম, কোনো দৃঢ় বস্তু, কোনো দৃঢ় বস্তু কোনো অক্ষকে, কোনো অক্ষকে কেন্দ্র করে, কেন্দ্র করে, কেন্দ্র করে যদি ওমেগা কৌণিক বেগে ঘূর্ণন করে, তবে তবে তার প্রত্যেকটি কণা, তবে তার প্রত্যেকটি কণা, হ্যাঁ, তো এটা হলো, যদি ওমেগা কৌণিক বেগে ঘূর্ণন করে, তবে তবে ওই বস্তুর প্রত্যেকটি উপাদান কণা, প্রত্যেকটি উপাদান কণা, উপাদান কণা, উপাদান কণা অক্ষটিকে, অক্ষটির সাপেক্ষে, সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে, কৌণিক বেগে আবর্তন করে, আবর্তন করে, ওমেগা কৌণিক বেগে কি করে, আবর্তন করে। ঠিক হলো, ওমেগা কৌণিক বেগে আবর্তন করে, ঠিক না। আচ্ছা, এ তো গেল অক্ষটাকে সাপেক্ষ, মানে অক্ষটাকে, অক্ষটার সাপেক্ষে কি হবে, প্রত্যেকে ওমেগা কৌণিক বেগে ঘুরবে, এও ওমেগা কৌণিক বেগে ঘুরবে, এও ওমেগা কৌণিক বেগে ঘুরবে, এরকম করে ঘুরবে। যদি বলি যে এই অক্ষ কেন, আমি ধরো বললাম যে এই বিন্দু, এই বিন্দুটাকে, মানে এই বস্তুর উপরে কোনো বিন্দু যদি বলি, এই বিন্দুটাকে কেন্দ্র করে কিভাবে ঘুরছে যদি বলি, দেখ আমি যদি দেখাই, ছবি তোকে দেখাই যদি কিরকম হচ্ছে, দেখ ধর বস্তুটাকে না আমি এরকম একটা বস্তু নিলাম, সব থেকে ভালো হবে এটা, ধর এইটাকে অক্ষ করেও ঘুরছিল, তাই না, এটাকে অক্ষ করে ঘুরছিল, তাহলে এর এই বিন্দুটা কি হবে, এরকম করে ঘুরছে, এর এই বিন্দুটাও এরকম করে ঘুরছে। এখন আমি কি করছি, এই অক্ষটাকে বাদ দিয়ে অন্য কোনো বিন্দু নিচ্ছি, এটা অক্ষ, তো এইটাকে বাদ দিয়ে আমি অন্য কোনো বিন্দু নিচ্ছি, এটাকে, এইটাকে অক্ষ করে ঘুরছিল, ধরো এই বিন্দুটার কথা বলছি আমি, ধরো এই বিন্দুটাকে নিলাম, ঠিক না, এই বিন্দুটার সাপেক্ষে এ কিভাবে ঘুরছে। দেখ, প্রথমে বস্তুটা কেমন হবে, এরকম, প্রথমে বস্তুটা কি হবে, এরকম ধরো ঘুরছে এরকম করে, তখন কি হবে, আমি এই বিন্দুটার কথা নিচ্ছি, ঠিক না, এটা, এটার সাপেক্ষে এটা এখানে চলে আসবে, ঠিক না, এটার সাপেক্ষে এটা এখানে চলে আসবে, দেন এরকম হবে, তখন কি হবে, এটা বস্তু, এটা এরকম হবে। তাহলে যে এখানে বসে থাকছে, ধরো এখানে যদি থাকে, সে কিভাবে দেখবে, প্রথমে এখানে আছে, তারপরে তার সাপেক্ষে কিছুটা এদিকে, আবার এদিকে, যত ঘুরবে, তাই না। তার মানে কি, শুধু অক্ষকে কেন কেন্দ্র করে, এই বস্তুর উপরে অন্য যে কোনো বিন্দু, তার সাপেক্ষেও অন্যটা কিন্তু ওই ওমেগা কৌণিক বেগে ঘুরবে, ঠিক না। এবার কি লিখবো, যে যে ওই বস্তুর, ওই বস্তুর
ওই বস্তুর যে ওই বস্তুর কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে সাপেক্ষে ও প্রতিটি উপাদান কণা ওমেগা কৌণিক বেগে আবর্তন করবে। তো সোজা কথায় বলতে গেলে যদি কোনো দৃঢ় বস্তু কোনো অক্ষকে কেন্দ্র করে আবর্তন করে, তাহলে ওই অক্ষের সাপেক্ষে তো প্রত্যেকটা কোণা ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে। দ্বিতীয়ত অক্ষ বাদে ওই বস্তুর উপরে অন্য যে কোনো যদি আমি বিন্দু নিই, তার সাপেক্ষেও প্রত্যেকটা কোণা ওমেগা কৌণিক বেগে আবর্তন করবে, ঠিক না? তার সাপেক্ষেও প্রত্যেকটা কোণা ওমেগা কৌণিক বেগে আবর্তন করবে। ওমেগা কৌণিক বেগে আবর্তন করবে। ঠিক, এবারে আমরা হচ্ছে কি বস্তুর গতি 3 প্রকার বলি, ঠিক না? বস্তুর গতি কত প্রকার হয়? বস্তুর গতি 3 প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে চলন গতি, মানে বিশুদ্ধ চলন, হচ্ছে কি বিশুদ্ধ চলন। যদি ইংরেজি বলি কি হবে? পিওর ট্রান্সলেশনাল মোশন। আর একটা হচ্ছে কি বিশুদ্ধ ঘূর্ণন, মানে পিওর রোটেশনাল মোশন। আরেকটা হচ্ছে কি মিশ্র গতি। মিশ্র মানে কি হবে? চলনও থাকবে, ঘূর্ণনও থাকবে। দেখ, একটা হচ্ছে কি দেখাচ্ছি, ধর এটা পেন, এই পেনটা হচ্ছে কি এরকম করে যাচ্ছে, এটা হচ্ছে কি বিশুদ্ধ চলন। দেখ এইরকম করে যাচ্ছে, এখানে লক্ষ্য করে দেখ তো, যদি এটা এরকম করে যায়, এর প্রত্যেকটা বিন্দুর কিন্তু রৈখিক বেগ সমান, মানে এও যে বেগে যাচ্ছে, এও সেই বেগে, সবার বেগ সমান। এটা হচ্ছে কি বিশুদ্ধ চলন। এবারে এই বস্তুটা কি হচ্ছে, এখানেই থেকে এরকম করে করে ঘুরছে, এখানেই, তাহলে এটা বিশুদ্ধ ঘূর্ণ। থার্ডটা কি হচ্ছে, এরকম করে ঘুরতে 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 চলে যাচ্ছে, মানে কি হচ্ছে, একটা হচ্ছে সোজা এরকম করে যাচ্ছে, এটা বিশুদ্ধ চলন। এখানে থেকেই ঘুরছে, তাহলে বিশুদ্ধ ঘূর্ণন, কোন একটা পয়েন্টে থেকেই ঘুরছে। আর ঘুরতে 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 এগিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, চলনও হচ্ছে, ঘূর্ণনও হচ্ছে। তাহলে কি হবে? মিক্সড, মানে হচ্ছে কি, এটা ব্র্যাকেটে আমি লিখতে পারি কি, চলন প্লাস ঘূর্ণন, ঘূর্ণন। হ্যাঁ, পৃথিবীর গতি হচ্ছে মিশ্র, আবর্তনও হচ্ছে আবার চলনও হচ্ছে। এবারে দেখ, আমি যদি লিখি যে একটা বস্তু, যে এরকম একটা বস্তু, এর কতগুলো কণা আছে, ধরো m1 ভরের কণা আছে, m2 ভরের কণা আছে, m3 ভরের কণা আছে, m4 ভরের কণা আছে, এর বিশুদ্ধ চলন, তাহলে হেডিং হচ্ছে কি বিশুদ্ধ চলন কি হবে? এর প্রত্যেকটা কণার বেগ সমান হবে, মানে ধরো এই দিকে যাচ্ছে, তো এর m1 ভরের যে কণা, তার বেগ কত? v। m2 ভরের কণা, এরও বেগ v, m3 এরও বেগ v, সবার বেগ কি হচ্ছে? v, তাই না? সবার বেগ v। আচ্ছা, আমি যদি বলি এর একটা ভর কেন্দ্র হয় না, আমি যদি বলি ভর কেন্দ্রের বেগ কত, আমরা ভর কেন্দ্রের হচ্ছে অবস্থান করেছি, ভর কেন্দ্রের বেগ করেছি, ভর কেন্দ্রের ত্বরণ করেছি। যদি কেউ না বুঝতে পারিস, আমরা যে ভর কেন্দ্র চ্যাপ্টারে কিভাবে লিখেছিলাম, ধর এটা হচ্ছে কি একটা বস্তু, ধরো এটা হচ্ছে কি স্থানাঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে কি XYZ অক্ষ। এবারে এর অনেকগুলো কণা আছে, m1 m2 m3 m4, এরকম করে অনেকগুলো কণা আছে। এবার m1 কণার অবস্থান কত হচ্ছে r1 ভেক্টর, মানে মূল বিন্দু থেকে। m2 হচ্ছে, এটা রিভিশন, মানে হচ্ছে ভর কেন্দ্র চ্যাপ্টারে হয়েছে, m2 অবস্থান r2,
M3 এর অবস্থান R3, M4 এর অবস্থান R4, এরকম করে। তো তখন আমরা কি বলেছিলাম যে সেন্টার অফ মাসের অবস্থান কি হবে, মানে এর যে একটা ভর কেন্দ্র, মানে এর সমস্ত ভরকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করলে যেটা হচ্ছে, ধরো আমি ধরলাম কি এর সেন্টার অফ মাস এটা, তাহলে মূল বিন্দু থেকে এর অবস্থান কত, সেটার ফর্মুলা কি হয় জানিস? M1 R1 প্লাস M2 R2 প্লাস M3 R3, এরকম করে চলতে থাকবে। M1 প্লাস M2 প্লাস M3, এটা আমরা করেছি। তাহলে ভর কেন্দ্রের অবস্থান এরকম করে করলাম। আমি যদি বলি ভর কেন্দ্রের বেগ কত হবে, তখন আমি কি বলবো? M1 V1 প্লাস M2 V2 M3 V3 বাই M1 প্লাস M2 প্লাস M3। যেমন অবস্থান করলাম তেমন বেগ। ত্বরণও আসতে পারে যে এ সেন্টার অফ মাস কি হবে, M1 A1 M প্লাস M2 A2, এরকম করে আসবে। এখানে আমি চাইছি যে ভর কেন্দ্রের বেগ বার করতে, তাহলে ভি সিওএম কি আসবে বলতো? M1 V1, M1 V1 নয় ভি, M1 V, প্রত্যেকের তো বেগ সমান, M2 V M3 V, তাই না? এরকম করে চলতে থাকবে সবার, বাই M1 প্লাস M2 প্লাস M3। আমি এখান থেকে ভি কমন নিতে পারি, M1 প্লাস M2 প্লাস M3 প্লাস ডট ডট ডট, এরকম করে চলছে, বাই নিচে কি হবে M1 প্লাস M2 প্লাস M3। উপর নিচ কেটে যাবে না? কেটে যাবে, দেখ এটা এটা কেটে যাচ্ছে পুরোটা। তার মানে কি হচ্ছে বলতো, সেন্টার অফ মাসের বেগও কিন্তু সবার বেগের সঙ্গে সমান। তাহলে আমি চলন গতিতে কি লিখতে পারি? চলন গতিতে বিশুদ্ধ চলনে উপাদান কণা প্রত্যেকটার বেগ সমান এবং ভর কেন্দ্রের বেগও কি হচ্ছে সমান, তবে গিয়ে বলবো কি বিশুদ্ধ চলন। তাহলে এটা লেখার পরে আমি সংজ্ঞাটা লিখবো যে উপাদান কণার প্রত্যেকটির বেগ সমান এবং ভর কেন্দ্রের বেগও সমান। ঠিক তো? তাহলে বিশুদ্ধ চলনে কি লিখবো? যে বিশুদ্ধ চলনে লিখবো যে উপাদান কণার প্রতিটির বেগ সমান। উপাদান কণার প্রতিটির বেগ সমান, বেগ সমান বলেছি মানে কি মান অভিমুখ সবই সমান, বেগ ভেক্টর আছে না, উপাদান কণার প্রতিটির বেগ সমান এবং ভর কেন্দ্রের বেগও, এবং ভর কেন্দ্রের বেগ ওই বেগের সহিত সমান, ঠিক না? বিশুদ্ধ চলন। আচ্ছা, তো বিশুদ্ধ চলন গতিতে আমরা কি বলতে পারি? যদি বলি যে বিশুদ্ধ চলন গতিতে আমি বললাম যে পুরো বস্তুটার ভরবেগ কত হবে, আর আমি বললাম যে এইটা এটা পুরোটার ভরবেগ কত হবে, তখন আমি কি করব? M1 এর বেগ ভি, M2 এরও বেগ ভি, M3 এরও বেগ ভি। তো এর ভরবেগ কত আসবে জানিস? পি, পি নেট কত আসবে জানিস? পি নেট মানে আসবে কত? দেখ M1 V প্লাস M2 V প্লাস M3 V, সব এরকম করবো। আচ্ছা, M1 প্লাস M2 প্লাস M3 সবগুলো ইন্টু ভি। M1 প্লাস M2 ভি মানে কি পুরোটার ভর, এম কি হচ্ছে টোটাল। মানে বিশুদ্ধ চলন গতিতে আমি যদি ভরবেগ বার করতে যাই, সবার মোট ভর ইন্টু ভেলোসিটি। এই ভেলোসিটি মানে কি সবার যা ভেলোসিটি, সেন্টার অফ মাসেরও ভেলোসিটি সেম, তাহলে সেন্টার অফ মাসের ভেলোসিটি আমি লিখে দিচ্ছি। তো সোজা হিসাব বলতে গেলে আমরা কিন্তু এটা করতে পারি যে বিশুদ্ধ চলন গতিতে ভরবেগ মানে কি হচ্ছে মোট ভর গণিত কি হচ্ছে ভর কেন্দ্রের বেগ। যদি বলি গতি শক্তি কাইনেটিক এনার্জি, তাহলে কি হবে? মোট ভর, তাই না? মোট ভর। দেখ আমি যদি কি কি করতাম বলতো, হাফ M1 V² প্লাস হাফ M2 V² প্লাস হাফ M3 V², এরকম করে আসতো না? এম টোটাল ইন্টু ভি সেন্টার অফ মাসের স্কোয়ার, কিন্তু এখানে একটা হাফ থাকবে, মানে হাফ M V²ই হচ্ছে, এম মানে কি টোটাল ইন্টু ভি মানে কি VCOM, সবার বেগও এটাই। তাহলে এই দুটো লিখে নে, পি আর কাইনেটিক এনার্জি।
ঠিক তো? এটা হলো কি বিশুদ্ধ চলন। এবার দেখ বিশুদ্ধ ঘূর্ণন, লেখ বিশুদ্ধ ঘূর্ণন। ঠিক, বিশুদ্ধ ঘূর্ণন। আচ্ছা, এটা আমি নিয়েছি কি বস্তু, ঠিক না, এটা বস্তু নিয়েছি। বেশ, এবারে এর হচ্ছে কি ভর কেন্দ্র, এটা এটা ভর কেন্দ্র, ভর কেন্দ্র নয়, এটা হচ্ছে কি আমি ধরলাম অক্ষ, ঘূর্ণন অক্ষ। এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষ। এটাকে কেন্দ্র করে এটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, ঠিক না? এবারে আমাকে বল যে এই বিশুদ্ধ ঘূর্ণনে প্রত্যেকটা কণা ওমেগা কৌণিক বেগেও ঘুরবে। একে একে কেন্দ্র করে কি হবে, প্রত্যেকটা কণা ওমেগা কৌণিক বেগে ঘুরবে। কিন্তু কেবলমাত্র একটা কণা আছে এই বস্তুতে যে ঘুরবে না, সেটা কোন কণা? হ্যাঁ, কেবলমাত্র একটা কণা আছে যে কিন্তু ঘুরবে না, যে রেস্ট মানে স্থির হয়ে থাকবে, যেটা হচ্ছে কি এই বিন্দুটা। তাহলে একটা বস্তুর প্রত্যেকটা কণা কিন্তু ওমেগা কৌণিক বেগে ঘুরবে, শুধু এই একটা বাদে। কিন্তু যদি ঘূর্ণন অক্ষ বাইরে হতো, তাহলে কিন্তু এটা যদি ঘূর্ণন অক্ষ হতো, তাহলে কিন্তু প্রত্যেকটা কণা ওমেগা কৌণিক বেগে ঘুরতো, ঠিক না? প্রত্যেকটা কণাই ওমেগা কৌণিক বেগে ঘুরতো। তাহলে এটা যদি কোশ্চেন দেয়ও, যদিও দেবে না এরকম কোশ্চেন, এখানে বোঝাই যাচ্ছে যে যদি ঘূর্ণন অক্ষ বাইরে থাকে তাহলে তো প্রত্যেকে ওমেগা কৌণিক বেগে ঘুরবে, আর এখানে যদি ঘূর্ণন অক্ষ এই বস্তুর মধ্য দিয়ে যায়, তাহলে কেবলমাত্র এই অক্ষের উপরে যে বিন্দুটা হচ্ছে তাকে বাদ দিয়ে বাদ বাকি সবাই ওমেগা কৌণিক বেগে ঘুরবে। এবার আমার কোশ্চেন হচ্ছে যে ধর এইটা একটা বিন্দু, এই বিন্দুটাও ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তাহলে এর রৈখিক বেগ কত হবে? মানে আমি যদি বলি এটা আর এখান থেকে হচ্ছে এইটা, এই কোণাটা কত বলতো m1, তাহলে এটা হচ্ছে কত ধরো r1, মানে ঘূর্ণন অক্ষ থেকে এই দূরত্বটা কত r1। বল বৃত্তীয় গতিতে পড়া হয়েছিল যে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় এবং কৌণিক বেগ যদি ওমেগা হয়, তাহলে ভি কত হয়? ভি ইজিক্যালস টু ওমেগা, ওমেগা আর হয়। তার মানে এই কোণাটার বেগ কত হবে বলতো? এ একটা সার্কেলে ঘুরবে, এ কি হবে, এ একে কেন্দ্র করে একটা সার্কেলে ঘুরবে, এই বিন্দুকে কেন্দ্র করে এ একটা সার্কেলে ঘুরবে, তার বেগ কত হবে? v1। v1 মানে কত হবে? ওমেগা r1, ওমেগা r1। যে কোণাটা r2 দূরত্বে আছে তার বেগ কত হবে? ওমেগা r2। যে কোণাটা r3 দূরে আছে তার বেগ কত হবে? ওমেগা r3। r4 দূরে, ওমেগা r4। এরকম করে সবার হবে, লিখে নে এরকম করে সবার। তাহলে বল এখানে যে ঘুরছে সবার কৌণিক বেগ সেম, কিন্তু সবার রৈখিক বেগ আলাদা। রৈখিক বেগ বলতে হচ্ছে কি, সবার এই যে দেখ, এটা রৈখিক বেগ বলতে কি, এই বরাবর রৈখিক বেগ। রৈখিক বেগ সবসময় কি হয়? যে বরাবর ঘুরছে তার স্পর্শক বরাবর। ওমেগা r1, ওমেগা তো ঠিক আছে, কিন্তু r1 আলাদা, আর r1 যা হবে r2 কি হচ্ছে আলাদা, r3ও আলাদা। তাহলে বলতো এখানে কে বেশি বেগে ঘুরবে? যে দূরে আছে। দেখ ওমেগা, ওমেগা তো সেম, যে কাছে আছে ওমেগা আর, ধরো ওমেগা ইন্টু 2, তারপরে যে পাঁচ পাঁচ দূরত্বে আছে ওমেগা ইন্টু 5। তার মানে কি হবে, যে যত বেশি দূরে থাকবে সে তত বেশি বেগে ঘুরবে। এমনিতেও বোঝা যাচ্ছে এটা যদি ঘূর্ণন অক্ষ হয়, এটা যদি ঘোরে দেখবি এর অক্ষটা তো একদম স্থির, কাছে যারা আছে তারা আস্তে আস্তে ঘুরবে, দূরে যারা আছে বেশি জোরে জোরে ঘুরবে, ঠিক না? তাহলে আমি লিখতে পারি কি, যে প্রথম কণাটা যেটা m1 কণার, এখানে আমি কি লিখবো? m1 ভরের কণার কণার বেগ কি লিখবো? বেগ আমি ধরো v1 বলছি, কত হবে? ওমেগা r1। m2 ভরের কণার বেগ, যেটাকে আমি v2 ধরো বলছি, ওমেগা r2। এরকম করে চলতে থাকবে না? mn মানে n তম কণার বেগ কত হবে? ওমেগা rn, তাই না? ওমেগা rn, ঠিক, ওমেগা rn। বেশ, এবারে আমি যদি বলি এইভাবে যে ঘুরছে না, এর গতি শক্তি বার কর, মোট গতি শক্তি কিভাবে আসবে? যদি আমি দেখি যে এর মোট গতি শক্তি কি হবে, কাইনেটিক এনার্জি টোটাল, কাইনেটিক এনার্জি নেট যদি আমি বলি,
দেখ প্রথম কণার গতিবেগ কত হবে, হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ, তাহলে লেখ হাফ m1v1 স্কোয়ার। প্রথম কণার গতিশক্তি হাফ m2v2 স্কোয়ার দ্বিতীয় কণার গতিশক্তি। এরকম করে চলতে থাকবে সব মোট, ঠিক না? আচ্ছা এবার আমি এখানে করলাম কি, হাফ m1 তো v1 এর জায়গায় মানটা বসিয়ে দেব, ওমেগা r1 এটার স্কোয়ার, হাফ হাফ m2 ওমেগা r2 তার স্কোয়ার প্লাস হাফ, হ্যাঁ বল, হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা n হবে, vn ইজ ইকুয়ালস টু ওমেগা আর এন, এটা হচ্ছে কত ওমেগা আর থ্রি এর স্কোয়ার প্লাস এরকম করে সব চলতে থাকবে, ঠিক না? এরকম করে চলতে থাকবে। এখান থেকে আমি একটা জিনিস কমন নিতে পারি, আরেকটু ক্যালকুলেশন করলে কমন চলে আসবে। কিরকম দেখ, এখানে আমি করলাম কি, হাফ m1 r1 স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হাফ m2 r2 স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হাফ m3 r3 স্কোয়ার ওমেগা স্কোয়ার। হলো তো? এখান থেকে আমি কি করছি দেখ, হাফ কমন নিলাম, হয়েছে? এখানে নিলাম ওমেগা স্কোয়ার কমন, ওমেগা স্কোয়ার নিয়ে নিচ্ছি, হাফ ওমেগা স্কোয়ার, তাহলে কত থাকবে m1 r1 স্কোয়ার m2 r2 স্কোয়ার m3 r3 স্কোয়ার প্লাস এরকম করে চলতে থাকছে, ঠিক না? এরকম করে চলছে, ঠিক? এবারে দেখ হাফ, এইটাকে আমি একটা পুরো টার্ম দিলাম যেটা হচ্ছে কি ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই বলছি, এটাকে পুরোটাকে একটা টার্ম আমি দিলাম কত, ক্যাপিটাল আই। এই ক্যাপিটাল আই মানে ক্যাপিটাল আই, তাহলে কি হবে ওমেগা স্কোয়ার, ক্যাপিটাল আই ওমেগা স্কোয়ার। এই যে যে ক্যাপিটাল আই না, এটাকে বলে কি জড়তা ভ্রামক, কি বলে, জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া, আসছি মোমেন্ট অফ ইনারশিয়া, এটা নতুন জিনিস এই চ্যাপ্টারেই, এটাই হচ্ছে মেন কাজ, মোমেন্ট অফ ইনারশিয়া। আমাকে বল যে যখন আমি বলছিলাম যে কোনো একটা বস্তু যদি তার ভর m হয়, সে যদি ভি বেগে যায়, তাহলে তার গতিশক্তি কি হয়, হাফ mv স্কয়ার। এখন কথা হচ্ছে যে একটা বস্তুকে আমি ঘোরাচ্ছি ওমেগা কৌণিক বেগে, তার গতিশক্তি দাঁড়াচ্ছে কত, হাফ আই ওমেগা স্কয়ার। এখানে কিছু চেনা লাগছে, দেখ কিরকম, যখন রৈখিক বেগ হচ্ছে তখন ভি স্কয়ার, এখন যেহেতু কৌণিক বেগ হচ্ছে তাহলে ভি স্কয়ারের হিসাবে ওমেগা স্কয়ার এলো, তাহলে এম এর হিসাবে কি আসছে, আই আসছে। এই যে যে এম, এম এর হিসাবে যে আই আসছে, এটাকে বলছি জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনারশিয়া। মানে যেমন আমি বলেছিলাম না যে বৃত্তীয় গতিতে বলেছিলাম, যেমন বলেছিলাম যে সরণকে আমরা কি লিখি, সরণকে আমরা এস ভেক্টর লিখি, তেমন কৌণিক সরণকে আমরা কি ভাবে লিখি, ধরো আমি যদি বলি সরণকে আমরা, ছোট সরণকে আমরা ডিএস লিখলাম, কৌণিক সরণকে আমরা কি লিখি, ডি থিটা। বেগকে আমরা কি লিখি, ভি, কৌণিক বেগকে কি লিখি, ওমেগা। ত্বরণকে আমরা কি লিখি, এ, কৌণিক ত্বরণকে আমরা কি লিখি, আলফা, ঠিক না? আচ্ছা বলকে আমরা কি লিখি, এফ। বলের কৌণিক প্রতিরূপ, বলের কৌণিক প্রতিরূপকে আমরা কি লিখি, টর্ক। দেখ কি বলে, টর্ক বলে, টর্ক আসবে এই চ্যাপ্টারে, টর্ক আসবে। ঠিক একই রকম ভাবে ভর, ভরের কৌণিক প্রতিরূপ হচ্ছে আই, আই মানে কি জড়তা ভ্রামক, ভরের কৌণিক প্রতিরূপ কি হচ্ছে আই, আই মানে হচ্ছে কি জড়তা ভ্রামক। এই আই ক্যালকুলেশন হচ্ছে এই চ্যাপ্টারের মেন, এই যে আই ক্যালকুলেশনটা, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেন জিনিস। টর্ক হচ্ছে টাউ, এইভাবে লিখলি, এই করে দেবো, হয়ে গেল। আমি কিভাবে লিখি, আমাদের হয়ে গেছে এরকম করে, এরকম করে টাউ, দেখে টাউ বলে, টাউ। হুম হুম
ঠিক তো? এটা হলো। তাহলে তাহলে একটা জিনিস কি বোঝা গেল, দেখ কৌণিক প্রতিরূপ বলতে কি, যেগুলো হচ্ছে কি আমরা এগুলো থেকে অনেক কিছু করতে পারি, যেমন আর বলা হলো যে এবার মিশ্র গতি যদি বলে, আচ্ছা যদি বলতো যে ওই বস্তুটার ভরবেগ কত হবে, কৌণিক ভরবেগ, তার মানে কি হচ্ছে দেখ, আর এটা একটা বস্তু, তো এটা একটা বস্তু, এর অনেকগুলো কণা আছে, এবারে এ হচ্ছে কি ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তো যদি বলি কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ কি হবে বলতো, দেখ এমনি ভরবেগ তোরা কি জানিস, ভরবেগ মানে ভর গুণিতক বেগ, কি জানি ভর গুণিতক বেগ, তাহলে আমি কি বললাম, কৌণিক ভরবেগ কি হবে, ভরের কৌণিক প্রতিরূপ আই বেগে ওমেগা, আই ওমেগা, বুঝা গেল কি, কৌণিক ভরবেগ কি হবে আই ওমেগা। কৌণিক গতি শক্তি যদি বলে, এক্ষুনি এলো, হাফ আই ওমেগা স্কয়ার, হাফ আই ওমেগা স্কয়ার, হাফ আই ওমেগা স্কয়ার, ঠিক তো? তবে এই আইটা কি হওয়া উচিত জানিস, এই আইটা হওয়া উচিত যে অক্ষটা যেন সেন্টার অফ মাস দিয়ে যায়, এই জন্য আমি কি লিখবো, আই সিওএম, সিওএম মানে সেন্টার অফ মাস দিয়ে যেন অক্ষটা যায়, ঠিক আছে, সেন্টার অফ মাস দিয়ে যেন অক্ষটা যায়, হ্যাঁ সিওএম, সিওএম। এবার আমি আসছি কি মিশ্র গতি, দেখ তোরা কত সহজে লিখতে পারবে, দেখ মিশ্র গতিতে আমি যদি বলি, মিশ্র গতি, মিশ্র গতি হচ্ছে কিরকম, এটা একটা বস্তু ধরো আছে, এই বস্তুটা এটা হচ্ছে কি ধরো এর ভর কেন্দ্র, কি আছে ভর কেন্দ্র, এবার কি হচ্ছে এ না ভর কেন্দ্রের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, এবং ঘুরতে ঘুরতে এ কিন্তু এই দিকে চলে যাচ্ছে ভিসিও এ, মানে কি হচ্ছে এর ঘূর্ণনও আছে চলনও আছে। এবার আমি যদি বলি এর মোট ভরবেগ কত হবে, মোট ভরবেগ যদি বলি, জানিস মোট ভরবেগ হবে কি, রৈখিক ভরবেগ প্লাস কৌণিক ভরবেগ। আচ্ছা মোট ভরবেগ আমি কি লিখবো, রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ প্লাস কি হবে বলতো, কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ প্লাস কৌণিক ভরবেগ। আচ্ছা রৈখিক ভরবেগ কি হবে, রৈখিক ভরবেগ বলেছিলাম কি মোট ভর, মানে কি এম টোটাল ইন্টু ভি সিওএম, প্লাস কৌণিক ভরবেগ কি হবে আই ওমেগা, তবে কি হবে আই, আই মানে কি আই সিওএম, আর ওমেগা ভেক্টর তোরা দিতে পারিস, ঠিক না, আই সিওএম হয়েছে কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ প্লাস কৌণিক ভরবেগ। আচ্ছা যদি গতি শক্তি বলি তখন কি হবে, মোট গতি শক্তি যদি বলি, বুঝছি না, মোট গতি শক্তি, মোট গতি শক্তি কি হবে, হ্যাঁ দেখ একটা জিনিস, এখানে না ভিসিওএম এবং ওমেগা এদের কিন্তু ভেক্টর যোগ করে মান আসবে, যখন ম্যাথ হবে তখন বুঝতে পারবে, দেখ ভিসিওএম যেদিকে ওমেগা সিওএম কিন্তু সেদিকে নয়, ওমেগা কিন্তু সেদিকে নয়, আলাদা দিকে, তাই না, ওমেগাটাকে লিখতে হবে, ঠিক না, ওমেগাকে লিখতে হবে। এবারে মোট গতিশক্তি কি হবে, হাফ এম ভি স্কোয়ার সিওএম, এম হচ্ছে কি এম টোটাল, প্লাস হাফ আই সিওএম ওমেগা স্কোয়ার, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা দিয়ে কোশ্চেন আছে, ঠিক আছে, মোট গতিশক্তি। কোশ্চেন আমি বলে দেব কোশ্চেন কি হচ্ছে, যেমন কোশ্চেন তাদেরকে বলবে যে
ঠিক আছে, যখন আমি জড়তা ভ্রামক বলে দেব তখন কোশ্চেন চলে আসবে, এখন নয়। হুম 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 আচ্ছা। হুম বেশ, একটা কোশ্চেন আমি করছি, যেমন দেখাচ্ছি, আর এটা একটা দণ্ড আছে, ঠিক আছে, এটা একটা দণ্ড আছে যার দৈর্ঘ্য কত এল, যার দৈর্ঘ্য হচ্ছে কত এল। এবারে এই দণ্ডটার ভেলোসিটি অফ সেন্টার অফ মাস এটা আছে, এটা দিয়েছে, এবং এটা কিন্তু ঘুরছেও ওমেগা কৌণিক বেগে, ঠিক না? ঠিক আছে, এভাবে ঘুরছে, এটা এরকম করে যাচ্ছে, তাই না? এরকম করে যাচ্ছে, হ্যাঁ, মিশ্র গতি। এখন প্রশ্ন হচ্ছে এ বিন্দু, এটা এটা বি বিন্দু। এখন প্রশ্ন হচ্ছে যে এ বিন্দুর বেগ কত এবং বি বিন্দুর বেগ কত হবে। দেখ আমি আগে করি, তারপরে তোরা বুঝতে পারবি। প্রথমে প্রথমে আমাকে বল যে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস যেটা, মানে রৈখিকের জন্য সবার বেগ তো একই হবে। মানে আমি হচ্ছে ভেলোসিটি অফ সেন্টার অফ মাসটাকে না হলে ভি নিয়ে নিলাম, ভি। তাহলে এ তাহলে এ বিন্দুর বেগও কি হবে, ভি হবে। দাঁড়া, এ বিন্দুর বেগ কি হবে, ভি হবে, আর বি বিন্দুর বেগও কি হবে, ভি হবে এদিকে। এটা তো রৈখিক গতির জন্য হলো। এবার কৌণিক গতির জন্য কি হবে, ঠিক না? দেখ, কৌণিক গতির জন্য কি হচ্ছে, যদি আমি দেখি, এ যখন এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে মানে কি, দেখ এইটা কোন দিকে ঘুরবে, এদিকে ঘুরবে। হ্যাঁ, কৌণিক গতির জন্য কিভাবে করবে, এদিকে ঘুরবে, তাই তো? তাহলে আমি যে বললাম যে যদি এটা হচ্ছে কি ঘূর্ণন অক্ষ হয়, তাহলে সেখান থেকে আর দূরত্বে এটার বেগ কত হয়, ওমেগা আর। বললাম তো, ওমেগা আর। এখন কথা হচ্ছে যে এটা যদি ঘূর্ণন অক্ষ হয়, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কত, এল বাই টু, হাফ এল বাই টু, এল বাই টু। এবার এ যেহেতু এদিকে ঘুরছে, যেহেতু এদিকে ঘুরছে, তাহলে ঘূর্ণন গতির জন্য এ আরো একটা বেগ পাবে, কত পাবে, ওমেগা এল বাই টু। ওমেগা আর তো কি হবে, ওমেগা এল বাই টু হবে না? এ তো রৈখিক গতির জন্য ভি পেলো, কৌণিক গতির জন্য কত পাবে, এদিকেই পাবে। দেখ, এটা যদি দণ্ড হয়, এ যদি এ যদি এইভাবে ঘোরে, তাহলে এই কোণাটা কি হবে, এদিকে বেগ পাবে, এই কোণাটা এদিকে বেগ পাবে। ঘুরছে না, এরকম করে ঘুরছে না, এইভাবে ঘোরা মানে কি, এ পাবে এদিকে বেগ, আর নিচেরটা পাবে এদিকে বেগ। আচ্ছা, রৈখিক গতির জন্য যেটা হচ্ছে সেটা তো সবাই ভি পাবে। কৌণিক গতির জন্য এ পাবে এদিকে ওমেগা এল বাই টু, আর এ পাবে কোন দিকে, এদিকে। কি হবে, ওমেগা এল বাই টু। এও পাবে কত, ওমেগা এল বাই টু। দুজনেই তো সমান দূরত্বে আছে না, ওমেগা এল বাই টু। তাহলে এখন আমি যদি বলি ভি এ কত হবে, দেখ ভি এটা হচ্ছে কি, এদিকে ভি আবার এদিকেই ওমেগা এল বাই টু, দুটো যোগ হয়ে যাবে, কত হবে, ভি প্লাস ওমেগা এল বাই টু, নাকি না, ভি প্লাস ওমেগা এল বাই টু। আচ্ছা, এ কোন দিকে পাবে, এর ক্ষেত্রে কি হবে, ভি একটা এদিকে, ভি মাইনাস ওমেগা এল বাই টু। বোঝা যাচ্ছে, ভি মাইনাস ওমেগা এল বাই টু, ভি মাইনাস ওমেগা এল বাই টু। ভি মাইনাস ওমেগা এল বাই টু। এবার চলে আসবো জড়তা ভ্রামকের ক্যালকুলেশন, যেটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, এবং বড় একটা চার্ট আছে যেটা তোদেরকে আজকে মুখস্থ দেবো, মুখস্থ করতে, ঠিক আছে? মানে এত ক্যালকুলেশন তো, মানে আমাদের রেজাল্টটা লাগবে, ঠিক আছে, রেজাল্ট লাগবে।
দেখ 11-এ আমি তোরা আসিস নি একটা কথা বলছিলাম, 11-এ তোদেরকে একটা লক্ষ্য রাখতে হবে যে জিনিসটা যেন শিখতে পারিস ভালো করে, যাতে করে 12-এ উঠলে না মনে হয় যে আমি যখন 12-এ একটা কোশ্চেন করছি, ধরো ধরো হচ্ছে ওখানে একটা হচ্ছে বার ম্যাগনেটের আমি টাইম পিরিয়ড বার করছি অসিলেশনের জন্য, তখন যখন আমি আই ইজিক্যালস টু এম এল স্কোয়ার বাই 12 লিখছি, তখন যেন ফিরে তুই কোশ্চেন না করিস যে আই ইজিক্যালস টু এটা কি হলো। বোঝা গেল কি? তো 11 যে যাদের 11 ভালো পড়ায় দেবে হ্যাঁ হয়ে থাকে, কিছু জানে না। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি নেই, জানে না। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো যেন প্র্যাকটিস এমনভাবে থাকে যেন 12-এ গিয়ে না সমস্যা হয়। বেশ, আচ্ছা, এবার চলে আসবো কি মেন যেটা টপিক, যে জড়তা ভ্রামক গণনা। আমরা জড়তা ভ্রামকের গণনা করছি। জড়তা ভ্রামক মানে কি? আই মানে মোমেন্ট অফ ইনার্সিয়া। হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্সিয়া। আচ্ছা, ইনার্সিয়া কেন বলছি বলতো? ইনার্সিয়ার বাংলা মানে কি? জড়তা। আমরা বলেছিলাম না যে জড়তা কাকে বলে, যে কোনো স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা বা গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে জড়তা বলে। এবং এটাও বলা হয়েছিল যার, হ্যাঁ একই, যার ভর বেশি হয় সে বেশি কোনো তার গতিকে বাধা দেয়। মানে যদি বেশি ভর থাকে তাকে যদি আমি গতিশীল করাতে চাই, বেশি বল দিতে হবে। ঠিক একই রকম ভাবে যদি কোনো বস্তুর জড়তা ভ্রামক মানে আই বেশি হয়, তাকে ঘোরাতে বেশি টর্ক দিতে হবে। ওখানে কি বলছি? যার ভর বেশি, যার ভর বেশি তাকে গতিশীল করতে গেলে বেশি বল দিতে হবে। এখানে কি বলবে? যার আই বেশি তাকে তাকে ঘোরাতে গেলে বেশি টর্ক দিতে হবে। বুঝেছে? রিলেট করতে হবে এরকম করে, তাই না? এবারে দেখ জড়তা ভ্রামক গণনা আমি কিভাবে করছি। ধর এটা হচ্ছে কি একটা ঘূর্ণন অক্ষ, এটা হচ্ছে কি এম ভর, এবং এটা কত দূরত্ব? আর দূরত্ব। তাহলে এর জড়তা ভ্রামক কি হবে? এ ঘুরছে এইভাবে, কিছু নয়, আই ইজিক্যালস টু কি হবে? এম আর স্কয়ার, তাই না? ওখানে কি ছিল বলতো? M1 কণা R1 দূরত্বে, মানে ঘূর্ণন অক্ষ এটা ছিল না, এটা ঘূর্ণন অক্ষ। M1 কণা R দূরত্বে, M2 কণা R2 দূরত্বে। তাহলে মোট কত এসেছিল? M1 R1 স্কয়ার, মানে আই যেটাকে লিখেছিলাম, আইটাকে কি লিখেছিলাম? M1 R1 স্কয়ার, M2 R2 স্কয়ার, M3 R3 স্কয়ার, তাই না? তার মানে কি? বিন্দু ভর গুণিতক ঘূর্ণন অক্ষ থেকে যে দূরত্ব তার স্কয়ার, বিন্দু ভর গুণিতক ঘূর্ণন অক্ষ থেকে যে দূরত্ব তার স্কয়ার। তাহলে এটা হলো কি? জড়তা ভ্রামক। একদম ইজি, এম আর স্কয়ার। জড়তা ভ্রামকের একক কি আসবে বলতো? একক একক আসবে কেজি মিটার স্কয়ার। যদি বলে মাত্রা, জড়তা ভ্রামকের মাত্রা, বল জড়তা ভ্রামকের মাত্রা কি আসবে? এম এল স্কয়ার। এম মানে হচ্ছে কি মাস, লেন্থ স্কয়ার। ইজি, একদম ঠিক আছে। এবারে ধর এটা হচ্ছে কি এক্স অক্ষ, এবং আচ্ছা লিখিস নি এম আর স্কয়ার, শুধু আই ইজিক্যালস টু এম আর স্কয়ার। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, ঠিক না? এখানে দুটো ভর, এখানে ঘূর্ণন অক্ষ কোনটা জানিস? এইটা। মানে আমি এই রকম ডট দেওয়া মানে কি বলতো? আমি যদি এখানে ডট দিই, তার মানে একটা ভেক্টর বোর্ড থেকে বাইরে আসছে, ঠিক আছে? আর যদি ক্রস দিয়ে এরকম করি তাহলে একটা ভেক্টর ভেতরের দিকে যাচ্ছে। তাহলে এখানে ঘূর্ণন অক্ষ এইটা, এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কিন্তু এরকম করে ঘুরছে, ধর ওমেগা। হলো? এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে একটা ভর আছে 2 কেজি, এবং এর স্থানাঙ্ক হচ্ছে কত? 3,0 মিটার এককে। আর এখানে একটা ভর আছে এইখানে, যেটা হচ্ছে কত? 4 কেজি, যার স্থানাঙ্ক হচ্ছে 3,4 বিন্দু, 3,4 বিন্দু হয়েছে। তাহলে এখানে এখানে জড়তা ভ্রামক কত হবে? প্রশ্ন, আমি হিন্ট দিচ্ছি, ঠিক আছে? আমি হিন্ট দিচ্ছি। অক্ষ কোনটা? এটা, হ্যাঁ এটা অক্ষ। তাহলে আমার কি চাই? জড়তা ভ্রামক বার করতে। আমি যদি শুধু 2 কেজিটা দেখি, কি হবে? 2 কেজি গুণিতক ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব, এই দূরত্বটা কত? 3। তাহলে 2 গুণিতক 3 স্কয়ার প্লাস
4 গুণিতক মূল বিন্দু থেকে এই দূরত্বটা, মূল বিন্দু থেকে এটা দূরত্ব কত হবে? অতিভুজ 5 করে ফেল। তাহলে কত আসছে এখানে? আই কত আসছে? 2 গুণিতক কি হবে? 3 স্কয়ার, মানে প্রথমটা হচ্ছে কি এম আর স্কয়ার প্লাস 4 গুণিতক এই দূরত্বটা কত হবে? 5, 4 গুণিতক 5 স্কয়ার। তাহলে মোট কত হচ্ছে? 2 আর 9, 9 দিয়ে 18 প্লাস 4 আর 25, মানে কত হচ্ছে? 100, মানে কত হচ্ছে? 118 কেজি মিটার স্কয়ার, 118 কেজি মিটার স্কয়ার। হ্যাঁ, ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব কত? ঘূর্ণন অক্ষ থেকে এখান থেকে দূরত্ব কত? 3, এটা স্থানাঙ্ক কত? হ্যাঁ, তাহলে 2 গুণিতক 3 স্কয়ার। আর এটা কি হবে? 4 গুণিতক এর দূরত্ব 5, 5 স্কয়ার। ঠিক আছে, 4 গুণিতক 5 স্কয়ার। আচ্ছা, ছাড়বো। নেক্সট দেখ এখানে কি বলছিস, শোন এখানে। আমি না এইখানে একটা বিন্দু দিচ্ছি 5, এখানে একটা বিন্দু দিচ্ছি 5 কেজি, এবং এর স্থানাঙ্ক দিচ্ছি 3,4। হয়েছে? এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি এটা মানে যদি এটা হচ্ছে কি এই বস্তুটা ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরে, কি বললাম ভালো করে শুনবি, যদি এটা ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরে তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? মানে আই ওয়াই, মানে আমি ধরো বললাম যে ঘূর্ণন অক্ষ এটা, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? আবার এই বস্তুটাকে যদি আমি এক্স অক্ষের সাপেক্ষে ঘোরাই, মানে এইভাবে যদি ঘোরাই, তাহলে কি হবে? আই ওয়াই, আই এক্স হবে। তোদের প্রশ্ন হচ্ছে যে আই এক্স বার করা আর আই ওয়াই বার করা, করে ফেল দেখি। দেখ আই ওয়াই কি হবে? ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? ওই এখান থেকে যদি এই বিন্দুটা 3,4 হয়, আমি কি করি? এখান থেকে 3 যাই, তারপরে 4 যাই, তার মানে ওয়াই অক্ষ থেকে কতটা এলাম? 3, তার মানে কত হবে? 5 গুণিতক 3 স্কয়ার। ঠিক আছে, 5 গুণিতক 3 স্কয়ার কত হচ্ছে? 5 গুণিতক 3 স্কয়ার মানে 9 5 45। আই এক্স কত হবে? এক্স অক্ষ থেকে কত দূরে? 4, 5 গুণিতক 4 স্কয়ার কত হবে? 16 5 80। ঠিক আছে, 16 5 80। এবার আমি প্রশ্ন দিচ্ছি যে এই বিন্দুটাকে, এই মানে এই যে ভরটা, এটাকে না আমি ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরাতে বলছি। ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা হচ্ছে কি জেড অক্ষ, মানে এই বরাবর কোন অক্ষ আছে? জেড অক্ষ। জেড অক্ষ বরাবর যদি ঘোরে কি হবে? আই জেড কত হবে? আই জেড মানে অক্ষটা হচ্ছে জেড অক্ষ। এখনো ঘুরছে কিভাবে বলতো? জেড কে কেন্দ্র করে এইভাবে ঘুরছে, জেড কে কেন্দ্র করে এইভাবে ঘুরছে। মূল বিন্দু দিয়েই তো জেড গেছে, এটাই তো জেড অক্ষ। বস্তুটাকে আমি প্রথমে দেখ, এটা হচ্ছে এক্স অক্ষ, তো বস্তুটাকে এক্স অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছিলাম, আই এক্স। বস্তুটাকে যদি ওয়াই এর সাপেক্ষে ঘোরাই, আই ওয়াই। অত কিছু না জেনেও যে অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বলবে সেই অক্ষ থেকে বস্তুর দূরত্ব বার করে নেবে, লম্ব দূরত্ব। তাহলে এটা যদি জেড অক্ষ হয়, জেড থেকে এই দূরত্বটা কত হবে বলতে? 5 হবে। এটা কত হবে? 5 হবে না? অতিভুজ 5 ইন্টু 5 স্কয়ার কত হচ্ছে? 25 5 125। একটা জিনিস লক্ষ্য করে দেখ তো, এইটুকু যোগ কর, কত আসছে দেখ। 5 125, 125। এটা না শুধু এইখানে কেন, যেখানে খুশি যদি তুই অ্যাপ্লাই করিস দেখতে পাবি যে, এবং এটা 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 হচ্ছে অ্যাপ্লাই করা যাবে কোথায়? যদি কোনো বস্তু হচ্ছে একই একটা তলে হয়, ঠিক আছে, ধর হচ্ছে কোনো একটা ল্যামিনার,
ধরো যদি কোনো একটা বস্তু হচ্ছে কি, ধরো এটা বোর্ড না, এটা ধরো হচ্ছে কি, এটা হচ্ছে কি না প্ল্যানার বডি। প্ল্যানার বডি, এই প্ল্যানার বডিতে আমি কি করছি, প্ল্যানার বডিতে একটা অক্ষ নিলাম, যে বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া ধরো আমি পেয়েছি কত I1, আর একটা অক্ষ নিলাম যেটা কিন্তু এর সঙ্গে লম্ব, সেই বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হচ্ছে I2, আর এটাকে আমি IX ধরলাম, এটাকে ধরো IY। মানে এটা হচ্ছে কি একটা মানে হচ্ছে একটা তলে আছে বস্তুটা, কোনো হচ্ছে মানে এর কোনো উচ্চতা বা এরকম কিছু নেই প্ল্যানার বডি হলে। এই তলে একটা অক্ষ নিলাম, সেই বরাবর আমি মোমেন্ট অফ ইনার্সিয়া করলাম, এবং যে অক্ষটা নিলাম তার সঙ্গে পারপেন্ডিকুলার একটা যদি অক্ষ হয় সেই বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া করলাম। আমাকে যদি প্রশ্ন দেয় এই এই দুটো অক্ষের সঙ্গে লম্ব এবং এদের এদের ছেদ বিন্দু দিয়ে গেছে জেড, আই জেড কত হবে, আই জেড হবে IX প্লাস আই, এটা দিয়ে অনেক অঙ্ক করা যাবে, IX প্লাস IY। ঠিক আছে, IX প্লাস IY। কটা বাজে তোরা ছুটি ছুটি বলছিস? 10টা বাজেনি এখনো? গরম তো লাগবে, কষ্ট তো হবে, কিছু করার নেই। কষ্ট তো হবে। আচ্ছা শোন এদিকে, দেখ ধর এদিকে শোন, কি বললাম, ধর এরকম একটা আমি বস্তু নিয়েছি, এরকম একটা বস্তু নিয়েছি, এবারে এখানে তো আর আমি কত কণা হবে, এখানে হচ্ছে কি অসীম সংখ্যক কণা হতে পারে, তাই না? এখানে কি হতে পারে, অসীম সংখ্যক কণা হতে পারে, এই চুপ করবি, অসীম সংখ্যক কণা হতে পারে। এবারে একটা কণার জন্য তো mr² আমি বললাম, কিন্তু এখানে তো সেইভাবে কণা নিতে পারছি না, এখানে কি হবে, আমি কি করলাম, এর একটা ছোট আসতে, এর একটা ছোট হচ্ছে ভর নিলাম dm, এবং এর যে অক্ষ না সেখান থেকে এই দূরত্বটা কত r নিলাম, ঠিক আছে dm। তাহলে আমি কি করব, যে এইটার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে, dm ইন্টু r², dm ইন্টু r²। পুরোটার জন্য করতে গেলে কি করতে হবে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে I ইজিক্যালস টু কি হবে, ইন্টিগ্রেশন dm r²। মানে এইটার উপরে একটা ছোট্ট ভর নেব এবং তার থেকে অক্ষ থেকে দূরত্ব dm r²। এখানে তো কণা বলতে কি, কটা কণা নেব এখানে, এখানে সব ইন্টিগ্রেশন করতে হবে। যখন আমরা গুনতে পারি তখন আমরা যোগ করতে পারি, যখন আমরা গুনতে পারবো না তখন আমরা ইন্টিগ্রেশন করব। দশটা 20, 25 ছুটি দেবো, 5-এ, এখন 10টা বাজে। ঠিক তো, এদিকে শোন, এটা হচ্ছে একটা রিং, কি বললাম, এটা একটা রিং না, এটা হচ্ছে রিং বলতে কি এখানে এদের ভর আছে। এবারে আমি বললাম কি এটা হচ্ছে কি কেন্দ্র, মানে এটা হচ্ছে অক্ষ, এটাকে কেন্দ্র করে ঘুরছে, যদি রিংটা ঘুরে তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে। আমি কি করছি দেখ, আর আমি যদি বলি এখানে একটা ছোট্ট ভর নিলাম কত dm, এবং এখান থেকে দূরত্ব কত হবে r, তাহলে এর জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে dm r²। তাহলে পুরোটার জন্য কত হবে I ইজিক্যালস টু ইন্টিগ্রেশন, বলতো এখানে r কনস্ট্যান্ট, তো এখানে যদি আমি নিই তাও r, এখানে যদি নিই তাও r, তাহলে r² ইন্টিগ্রেশন dm, dm 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 যদি সবগুলোকে যোগ করি তাহলে কি হবে, পুরো রিংটার মাস আসবে না, পুরো রিংটার মাস আসবে, তাহলে m r²। m হচ্ছে কি রিং এর ভর, তাহলে প্রথম ফর্মুলা আমার হয়ে গেল, রিং একটি হচ্ছে কি বৃত্তাকার, বৃত্তাকার রিং এর, একটি বৃত্তাকার রিং এর জড়তা ভ্রামক, একটি বৃত্তাকার রিং এর জড়তা ভ্রামক সমান কত হচ্ছে m r²। তবে কার সাপেক্ষে বলতো, কার সাপেক্ষে, এটা হচ্ছে কার সাপেক্ষে, রিং এর
তলের সহিত লম্ব ভাবে এবং কেন্দ্রবিন্দুগামী বিন্দুগামী অক্ষের সাপেক্ষে, হ্যাঁ কি না? ওই অক্ষটার সাপেক্ষে বার করলাম। রিংয়ের তলের সহিত লম্ব মানে এটা হচ্ছে কি তলের সহিত লম্ব এবং এবং হচ্ছে কি না কেন্দ্রবিন্দুগামী এবং তলের সহিত লম্ব হচ্ছে অক্ষটা। এখন এবার যে ফর্মুলাটা আমি বললাম না যে একটা অক্ষ আর একটা অক্ষ দুজনে পারপেন্ডিকুলার হলে তাহলে যেটা বললাম, এবারে কি করা হচ্ছে জানিস, এই রিংটাকে টোকা হয়ে গেছে। হুম, এবারে দেখ এই রিংটা আছে তো, বেশ। এখন একটা অক্ষ নেওয়া হচ্ছে, এটা রিং, রিংটা যে তলে আছে এই বোর্ডের তলে তো, অক্ষটাও কি আছে বোর্ডের তলে এবং ঘোরানো হচ্ছে একে এইভাবে। মানে মানে হচ্ছে কি এটা ধরো অক্ষ এবং রিংটা এরকম আছে, ঠিক আছে? এটা যদি হচ্ছে রিং হয়, এটা অক্ষ, তাহলে রিংটা ঘুরছে এরকম করে, ঠিক আছে? রিংটা ঘুরছে এরকম করে, সরি, রিংটা রিংটা ঘুরছে এরকম এরকম ভাবে, অক্ষ এরকম করে, ঠিক আছে? প্রথমে রিংটা ঘুরছিল কিরকম, এরকম, রিংটা এরকম করে ঘুরছে, আর এখন ঘুরছে কিভাবে, রিংটা এরকম ভাবে, ঠিক না? এবারে কি হবে দেখ, আমি ধরে নিলাম এইটার জন্য মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, আই, কত হবে, আই। আচ্ছা আমাকে বল, এইভাবে ঘোরালে যে মোমেন্ট অফ ইনারশিয়া হবে, যদি এইভাবে ঘোরাই তাতেও তো সেম হবে। দেখ আমি এখানে এখানে এইভাবে যদি ঘোরাই, এভাবে ঘোরালেও কি হবে, শুধু অক্ষটা এদিকে আছে, এরকম আছে, তাহলে এটাও কি হবে, আই হবে, হবে তো? তাহলে এটা আমার আই এক্স, আই এক্সটাও আই হচ্ছে, আই ওয়াইটাও আমার কি হচ্ছে, আই হচ্ছে। এবার আমি নিলাম এই অক্ষ, এই অক্ষ বরাবর ঘোরালে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, এম আর স্কয়ার, এক্ষুনি বার করলাম। আই জেড, এটা আই জেড যদি হয়, আই জেড কত হবে, এম আর স্কয়ার। তাহলে আমি এটাকেই অ্যাপ্লাই করব, আই জেড ইজিক্যালস টু আই এক্স প্লাস আই ওয়াই। আই জেড কত এসছে আমার, এম আর স্কয়ার, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই, টু আই ইজিক্যালস টু কত হচ্ছে, এম আর স্কয়ার। তাহলে আই হচ্ছে কত, এম আর স্কয়ার বাই টু। দেখ মুখস্থ আমরা মুখস্থ মুখস্থ আমরা হচ্ছে কি কোনটা করলাম, মুখস্থ আমরা শুধু এম আর স্কয়ার করলাম, আর এটা আমরা কি করলাম, কিছু পার্থক্য নেই। তুই যে দেখ, তুই যদি বলিস যে আমার হচ্ছে এন হচ্ছে ভর, হবে, অসুবিধা কি আছে, বলে দিতে হবে। হয়েছে? আমি আগে যে ফর্মুলাটা বললাম, মানে এটা যেটা হচ্ছে আই জেড ইজিক্যালস টু আই এক্স প্লাস আই ওয়াই, এটাকে বলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। কি বলে, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। এবার দেখ আমি থিওরাম কেন লিখাইনি, থিওরাম তো তোদের পড়বে না, তাহলে কি হচ্ছে, থিওরাম তোরা বই থেকেও লিখতে পারিস, ল্যাঙ্গুয়েজটা শুধু মনে রাখলে হবে, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, ঠিক আছে? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। নেক্সট নেক্সট আর একটা ফর্মুলা বলছি, পারপেন্ডিকুলার, সরি পারপেন্ডিকুলার তো হয়ে গেল, প্যারালাল অ্যাক্সিস থিওরাম।
অ্যাক্সিস থিওরাম। দেখ কি বলছি, ধর কোন একটা বস্তু আমি নিয়েছি, এদিকে শোন, ধর কোন একটা বস্তু আমি নিয়েছি, এই বস্তুটা, ঠিক আছে, এই বস্তুটা আমি নিয়েছি। এখন আমি এর ভর কেন্দ্র, ধর এইটা, এটা হচ্ছে ভর কেন্দ্র। যদি ভর কেন্দ্র বরাবর অক্ষটা যায়, ভর কেন্দ্র বরাবর যদি অক্ষটা যায়, তার জন্য মোমেন্ট অফ ইনারশিয়া আমি জানি আইসিওএম, এটা আমি জানি, আমাকে ক্যালকুলেট করা আছে, হয়েছে। কি বললাম, এটা ধরো বস্তু, যে যে রকম আকারের বস্তু হোক না কেন, সেন্টার অফ মাস দিয়ে যদি অক্ষটা যায়, তাহলে আইসিওএম মানে হচ্ছে কি, সেন্টার অফ মাস দিয়ে অক্ষ গেলে যে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে। এবার আমাকে প্রশ্ন দিয়েছে কি, এটা অক্ষ তো, এটা অক্ষ, এবার বলছে কি এখানে একটা অক্ষ দিয়েছে, কোনটা, এটা, এবং বলা হচ্ছে কি এই অক্ষটা, এক্ষুনি যেটা দেওয়া হলো, এই অক্ষটা, এই যে যে সেন্টার অফ মাস দিয়ে যে অক্ষ যাচ্ছিল না, তার সঙ্গে সমান্তরাল। কিরকম? সমান্তরাল। তাহলে এই অক্ষের সাপেক্ষে আইটা তোকে জিজ্ঞেস করছে, কিন্তু এখান থেকে দূরত্ব কত দেওয়া আছে, ধরো ডি দেওয়া আছে, কত, ডি। ফর্মুলা হচ্ছে আই ইজিক্যালস টু, মানে এই বিন্দুতে, মানে এই অক্ষটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া হবে আইসিওএম, মানে সেন্টার অফ মাসের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনারশিয়াটা হচ্ছে, প্লাস প্লাস এটার মোট ভর এম টোটাল ইনটু ডি স্কোয়ার। মনে থাকবে? মনে থাকবে? বেশ। এই অক্ষের সাপেক্ষে আই হবে কত, আইসিওএম প্লাস এম টোটাল ইনটু ডি স্কোয়ার। ক্যাপিটাল আই লিখবি, ওরকম করে আই লিখবি না, ক্যাপিটাল আই লিখবি। হ্যাঁ, এবার দেখ অঙ্ক চেঞ্জ করছি, হ্যাঁ, আমি রিং দিয়েই করছি, বাদ বাকিগুলো তোরা শুধু মেন যে ফর্মুলাগুলো বলবো, বাদ বাকিগুলো এরকম 4টে 5টা করে হবে সবগুলোতে, ঠিক আছে। মেন ফর্মুলা কি বলতো, রিং এর যদি কেন্দ্রবিন্দু দিয়ে এবং তলের সহিত লম্বভাবে যায় কত হবে, এম আর স্কোয়ার। বাদ বাকিগুলো তো আমরা তো ক্যালকুলেশন করেই বসিয়ে দেবো। দেখ এবার হচ্ছে কি, এটা তো রিং, একটা অক্ষ এমন ভাবে নেওয়া হয়েছে কি এই তলটা স্পর্শ করে গেছে, কিন্তু এইভাবে গেছে, কিভাবে, এইভাবে, এবং দিচ্ছে কিরকম ভাবে বলতো, এরকম করে, এবং এটাকে ঘোরানো হচ্ছে কিরকম ভাবে, এরকম করে, মানে মানে এটা ধরো অক্ষ এখানে ফিক্সড আছে, তো রিংটা এখানে আছে, তো এরকম ভাবে ঘুরছে এর চারপাশে, ঠিক আছে, এর গায়ে লেগে ঘুরছে। তাহলে বল এখানে আমি আইসিওএম তো জানি কত, এম আর স্কোয়ার। তাহলে এটার সাপেক্ষে কত হবে বলতো, আই ইজিক্যালস টু কি হবে, আইসিওএম প্লাস মোট ভর কত, এম ইন্টু ডি, মানে এখানে কত, আর, আর স্কোয়ার। তাহলে আইসিওএম এমনিতেই আমি জানি কত, এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, 2 এম আর স্কোয়ার। মেন ফর্মুলা এম আর স্কোয়ার, মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রে, মানে রিং এর ক্ষেত্রে, সেটা আমি একবার করলাম এইভাবে অক্ষ রেখে, একবার এইভাবে করছি, মোট ভর ইনটু কি হবে, এদের এই মানে সেন্টার অফ মাস দিয়ে যে অক্ষটা গেছে আর এক্ষুনি যে অক্ষটা আমি নিয়েছি, তাদের মধ্যে লম্ব দূরত্ব, লম্ব দূরত্বটা কত হবে, এখানে আর হবে, কত হবে, আর হবে, আর ছোট বড় অসুবিধা নেই, ঠিক আছে। বিশাল গরম না? এবার শোন, একটা কোশ্চেন দিচ্ছি, এই দেখ, এটা হচ্ছে কি রিং, এটা রিং। এবারে একটা অক্ষ দেওয়া হয়েছে, সেই অক্ষটা কিরকম, এরকম, মানে হচ্ছে এটাকে জাস্ট স্পষ্ট, মানে স্পর্শ করে গেছে, কিন্তু এবং এই তলেই আছে, তাই না, এই তলেই আছে।
এটাকে স্পর্শ করে গেছে কিন্তু এই তলেই আছে, মানে অক্ষটা বৃত্তের তলে আছে, মানে রিং এর তলে আছে এবং স্পর্শ করে গেছে, কি হবে? এক কাজ করবে, প্রথমে না, প্রথমে আমি একটা কথা বলছি, প্রথমে এই সেন্টার অফ মাস দিয়ে যাবে এবং বৃত্তের তলেই থাকছে, এটা বার করে নে। এটা এক্ষুনি বার করলাম না, আই ওয়াই প্লাস আই এক্স ইজিক্যালস টু আই জেড। আই জেডটা কত? এম আর স্কোয়ার। আর আই ওয়াই প্লাস আই এক্স মিলে কত হচ্ছে? আই 2i। তাহলে আই কত হচ্ছে? এম আর স্কোয়ার বাই 2। তার মানে এই অক্ষের সাপেক্ষে কত হচ্ছে? এম আর স্কোয়ার বাই 2। মানে এটা বৃত্তের তলে আছে এবং সেন্টার অফ মাস দিয়ে গেছে, বৃত্তের তলে আছে এবং সেন্টার অফ মাস দিয়ে গেছে এম আর স্কোয়ার বাই 2। তাহলে এটাতে কি হবে? আই ইজিক্যালস টু কত হবে এটাতে? ঠিক আছে, আই ড্যাশ লিখে দিচ্ছি কারণ কি এখানে আমি আই লিখেছি। আই ড্যাশ কত হবে? সেন্টার অফ মাস দিয়ে যেটা গেছে প্লাস মোট ভর ইন্টু দূরত্ব এম আর স্কোয়ার। ক্যালকুলেশন কর, কত হবে? 3 এম আর স্কোয়ার বাই 2। দেখেছিস অ্যান্সার কিরকম আসছে? 3 এম স্কোয়ার বাই 2, 3 এম আর স্কোয়ার বাই 2। হুম 3 এম আর স্কোয়ার বাই 2। দেখি বইটা একটু দেখি। আচ্ছা দেখ, এবারে এবারে সবাই বই বার কর। আমি কিছু কিছু জিনিস বলবো যেগুলো তোদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 385। ঠিক আছে, পেজ নাম্বার 385। তোরা শুধু এক কাজ করতে পারিস, পেজ নাম্বার 385 দেখ, সরল দণ্ড আছে না? পেজ নাম্বার 385-তে সরল দণ্ড আছে। ওই দণ্ডটার একদম মানে হচ্ছে সেন্টার অফ মাস দিয়ে যে লাইনটা পাস করে গেছে এবং দণ্ডের সঙ্গে লম্ব, তার জন্য এম আর স্কয়ার। আচ্ছা সবগুলো নয়। আচ্ছা আমি এক কাজ করি, দাঁড়া 1 মিনিট। না না না, আমি বলছি কোনটা কোনটা করতে হবে আমি বলে দিচ্ছি। সব লাগছে না, সব লাগছে না, এত লাগছে না, বারবার বলছি, দাঁড়া 1 মিনিট। চল আমি বলে দিচ্ছি। দেখ ফার্স্ট 1 নম্বর, দেখ কি বলছি, 1 নম্বর আমি একটা কি নিলাম? দণ্ড নিলাম, যার হচ্ছে কি দৈর্ঘ্য কত? এল। এই দণ্ডটার দৈর্ঘ্য কত? এল, এল দৈর্ঘ্য হয়েছে। এবার এর কোনো মানে আমি ধরে নিচ্ছি কি এর কোনো হচ্ছে প্রস্থচ্ছেদ প্রায় নেই বললেই চলে, মানে মোটা কোনো নেই, ঠিক আছে, মানে জাস্ট দৈর্ঘ্য বরাবর আছে। এবং শুনবি এদিকে, এটার মোট ভর কত? এম। এবং এর এর ভর কেন্দ্র কি একদম মাঝে, এইটা হচ্ছে কি অক্ষ। এই অক্ষ বরাবর যদি ঘোরে, তোরা শুধু এটাই লিখবি, খাতাতে লিখবি, ঠিক আছে? এই বরাবর যদি ঘোরে তাহলে আই হবে কত? এম এল স্কোয়ার বাই 12। এটা ইন্টিগ্রেশন টেশন করে অ্যান্সার আসে, শুধু এটাই মনে রাখবি, এম এল স্কোয়ার। এখানে ইন্টিগ্রেশন করে আসবে, এটা ইন্টিগ্রেশন করতে, হ্যাঁ মানে প্রথমে এটা করে কিভাবে, এখান থেকে এক্স দূরত্ব যায়, গিয়ে ডিএক্স নেয়, নিয়ে ইন্টিগ্রেশন করে আসে। তো তোদের এগুলো লাগছে না, ঠিক আছে, পরে করলেও চলবে। কত বললাম? এম এল স্কোয়ার বাই 2। এবার পরীক্ষাতে কেমন কোশ্চেন আসবে জানিস? পরীক্ষাতে কোশ্চেন আসবে যে ধরো বলবে যে এর এর এইখানে একটা অক্ষ, শোন কি বলছি, এর তোদেরকে এইটা মুখস্থ করতে আমি বলেছি তো। এবার পরীক্ষাতে ধর কোশ্চেন হলো এটা হচ্ছে দণ্ড, তো
এর না এইখানে অক্ষ আছে, এই অক্ষ বরাবর এর ঘুরছে, মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া এটা মুখস্থ আছে তো? তুই কি করবি? প্যারালাল অ্যাক্সিস থিওরাম, আসবি না? প্যারালাল অ্যাক্সিস থিওরাম কি হবে? এটাতে আই কত হবে জানিস? আই সিউএম মানে কত হবে? এম এল স্কোয়ার বাই 12 প্লাস এম, এই দূরত্বটা কত হবে বলতো? এল বাই 2, এল বাই 2 এর স্কোয়ার করে ক্যালকুলেশন করলে যা আসে। বোঝা গেল না? হ্যাঁ, এটা ক্যালকুলেশন কর। আমি এই ফর্মুলা মুখস্থ না করতে বলছি, আমি তো এটা মুখস্থ থাকলে এটা চলে আসবে, এটা মুখস্থ থাকলে তো এটা চলে আসবে। এটা তো সবগুলো নয়, শুধু এটা করবি, এটা মুখস্থ থাকে যেন সব সময়। এটা পরীক্ষায় যেমন পড়বে আমি করে দেবো, ঠিক না? কোন চিত্রটা? আর প্যারালাল অ্যাক্সিস থিওরাম, এই এই অক্ষের সাপেক্ষে ঘুরলে আই কত হবে? ঠিক আছে, তাহলে কত হচ্ছে? এম এল স্কোয়ার বাই 12 প্লাস এম এল স্কোয়ার বাই 4 হয়েছে, এম এল স্কোয়ার বাই 4। এখান থেকে লসাগু করলে কত হচ্ছে? লসাগু করলে কত হচ্ছে? 12, 12 হচ্ছে এম এল স্কোয়ার প্লাস 3 এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার প্লাস 3 এম এল স্কোয়ার, আসবে না? 3 এম এল স্কোয়ার, এটা তাহলে কত আসছে বলতো? 4 এম এল স্কোয়ার বাই 12, তাহলে কত হচ্ছে? এম এল স্কোয়ার বাই 3, এম এল স্কোয়ার বাই 3 হয়ে গেছে। টোকা মুচ্ছি তাড়াতাড়ি। হুম, হুম। তাহলে তাহলে এখন পর্যন্ত, এই শোন, এখন পর্যন্ত আমি একটাই ফর্মুলা বললাম, এখন পর্যন্ত আমি একটাই ফর্মুলা বললাম, যেটা হচ্ছে কি আমার এই দণ্ডের জন্য হচ্ছে কি এম এল স্কোয়ার বাই 12 মুখস্থ থাকবে, এম এল স্কোয়ার বাই 12। 2 নম্বর যেটা আমি করে দিয়েছি রিং, এটা যদি রিং হয়, এটা হচ্ছে কি রিং, হ্যাঁ, যদি এইটা এইটা এর অক্ষ হয় তাহলে আই কত হবে? তোরা এরকম ভাবে দেখাবি, কত হবে? দেখ, এটা ডট মানে কি এর সঙ্গে লম্ব ভাবে উঠছে, তাহলে কত হবে? এম আর স্কোয়ার হয়েছে। রিং হলে কত হচ্ছে? এম আর স্কোয়ার, না পুরোটাই এম আর, এটা রিং, রিং মানে তো এটা। হুম হুম, ঠিক আছে, হ্যাঁ, হাতের বালা, ঠিক আছে, সব থেকে ভালো। হলো, রিং এর জন্য লিখে দিলাম। এবার আসবে দেখ ডিস্ক, 3 নম্বর হচ্ছে কি, দেখছি যতটা কম করা যায়, ঠিক আছে। ডিস্ক এখানে যত আছে তোরা মুখস্থ করে শেষ করতে পারবি না, এটা হচ্ছে কি ডিস্ক দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি ডিস্ক মানে কি বলতো? এটা পুরোটা হচ্ছে কি একটা প্লেট, তাই না? এটা হচ্ছে কি একটা পুরোটা প্লেট। আরে কি ধরবি? উম, কোন একটা থালা ধরে নে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, করতে পারে। এটার এটার কেন্দ্র, এটার যদি এটা অক্ষ হয় তাহলে ডিস্কের জন্য হবে কত? আই হবে এম আর স্কোয়ার বাই 2, কত হবে? এম আর স্কোয়ার বাই 2, এত সহজ। এই ডিস্কের সেন্টার অফ মাস কোথায়? কেন্দ্রে। তুই একটা ডিস্কের সেন্টার অফ মাস কোথায়? এখানে, এখান থেকে কি পাবি ফর্মুলা? আর এটা ছিল কি, যদি রিং হয় তাহলে রিং এর জন্য সেন্টার অফ মাস, সেটা তো শুধু দূরত্ব ছিল, এগুলো কোথায় ছিল? আমি বুঝেছি।
সেটা সেন্টার অফ মাস আলাদা, এটা আলাদা, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা, সে তো মনে রাখতে হবে অবশ্যই। এটা কি হলো, এম আর স্কোয়ার বাই টু হলো, এম আর স্কোয়ার বাই টু। নেক্সট, এবারে এবারে কি নিচ্ছি, এটা ঠিক আছে, এটা এটা ডিস্ক, বাট কি করা হচ্ছে, এর এর এটা হচ্ছে কত আর1, এটা হচ্ছে আর2, মানে ভরটা কোথায় আছে, এখানে, মানে এখান থেকে কেটে নেওয়া হয়েছে মাঝখান থেকে, ঠিক আছে, এবং এর অক্ষটা হচ্ছে কি এটা, তাহলে এটার সাথে না, এটা হচ্ছে আই ইজ ইকুয়ালস টু হাফ এম হচ্ছে, এক মিনিট বলছি, আর1 স্কোয়ার প্লাস আর2 স্কোয়ার হবে, এখানে কি হবে, আর1 স্কোয়ার প্লাস আর2 স্কোয়ার, আর1 স্কোয়ার প্লাস আর2 স্কোয়ার। হয়েছে, এবার যেটা ইম্পর্টেন্ট খুব, দেখ এটা হচ্ছে কি একটা গোলক, কি বললাম, এটা হচ্ছে কি একটা গোলক, তবে এই গোলকটা হচ্ছে কি, এই গোলকটা হচ্ছে পাতলা গোলক, বা হচ্ছে কি গোলক, বা হচ্ছে কি ফাঁপা গোলক, মানে মানে ভাব ফুটবল, ঠিক আছে, ভেতরটা ভেতরটা কিন্তু ফাঁকাই আছে। এবারে এর সেন্টারও মাস দিয়ে গেছে একটা অক্ষ, এটা গোলক, ওটা রিং, এখানে কত হবে, মানে ফুটবল, ফুটবল ভাব, ঠিক আছে, তাহলে এটার জন্য আই কত হবে, 2/3, 2/3 এম আর স্কোয়ার, কি হবে, 2/3 এম আর স্কোয়ার। আর এই গোলকটাই যদি নিরেট হয়ে যায়, এটা যদি কি হয়ে যায়, নিরেট হয়ে যায়, নিরেট মানে ভেতরটা পুরোটাই ভর্তি আছে, মানে লোহার একটা বল ধরে নে, তাহলে তার জন্য আই কত হবে, 2/5 এম আর স্কোয়ার। সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা, রিং আর হচ্ছে ওই যে মানে হচ্ছে দণ্ড যেটা বললাম, ঠিক আছে, এইটা দিলাম। এবার তোদেরকে আমি ধরো একটা জিনিস বললাম, তোদের পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে জানিস, জাস্ট এটাই লাস্ট কোশ্চেন হচ্ছে যে, তারা বলল, প্রশ্ন দেখ, এম ভর এবং আর ব্যাসার্ধের একটি নিরেট গোলক, একটি নিরেট গোলকের স্পর্শক বরাবর অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে। আমি যে কটা দিলাম খাতাতে মুখস্থ করে আসিস, বই থেকে না করলেও চলবে, আমি খাতাতে আপাতত যে কটা দিলাম সে কটার জন্য পরের ডেটে মুখস্থ হয়ে যায়, ঠিক আছে, পরের ডেট হলে কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে এবং খুব ভালোভাবেও কমপ্লিট হয়ে যাবে, হয়তো এখান থেকে কোশ্চেন পেরেও যেতে পারে, পারবি না কেন, জাস্ট আমি তো বললাম যে যে কটা ফর্মুলা দিলাম সেগুলোই মুখস্থ করলে হবে। দেখ
বাদ বাকিগুলো আমি তোকে চ্যাপ্টার এন্ডে দেখিয়ে দেবো, তুই নিজে নিজেই হাতে নাতে করতে পারছিস এখান থেকে মুখস্থ না করেও। এই দেখ, এটা এম এম ভর এবং আর ব্যাসার্ধে একটি নিরেট গোলক না। প্রথমে তুই কি করবি, নিরেট গোলক এঁকে নিবি। এই নিরেট গোলকের ভর কেন্দ্র দিয়ে যেটা যায় তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া এক্ষুনি কত লিখলি, এম আর স্কোয়ার, 2mr²/5, 2mr²/5, হ্যাঁ কিনা বল। একটা ছিল কি 2/3 আর একটা হচ্ছে কত 2/5, একটা কি 2/3 আর একটা 2/5। 2/3টা কার ক্ষেত্রে, ফাঁপার সাপেক্ষে, আর 2/5টা হচ্ছে কি নিরেটের সাপেক্ষে। তাহলে এখন বলেছে যে একটা একটা হচ্ছে কি অক্ষ নিতে হবে যেটা হচ্ছে কি স্পর্শক বরাবর। আমি যদি বলি এটা স্পর্শক, দেখ তোদের মনে হচ্ছে কি এটা যদি স্পর্শক হয়, ধর ধর পরীক্ষায় এরকম কোশ্চেনও দিয়ে দিল এটা স্পর্শক, তখন তুই ভাবছিস যে এটা তো পরস্পর সমান্তরাল হচ্ছে না, আমি তো এই অক্ষটাও নিতে পারি না, হয়ে যাবে সমান্তরাল একটা গোলক। আমি এই অক্ষ কেন নিচ্ছি, সেন্টার অফ মাস দিয়ে যদি এইরকম একটা অক্ষ যায় তার সাপেক্ষেও তো mr² মানে 2mr²/5 হবে। যদি যদি বলে যে এটা অক্ষ, আমি তখন এটা নেব কেন, আমি তখন এর সমান্তরাল নিয়ে নিচ্ছি। এটারও মান কত হচ্ছে 2mr²/5। তাহলে আমি কিন্তু সমান্তরাল অক্ষ যে সূত্র যেটা মানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম করতে পারি। তাহলে এটা হচ্ছে কি সেন্টার অফ মাস দিয়ে গেছে এবং এর জন্য কত হচ্ছে mr² মানে 2mr²/5 হচ্ছে। তাহলে আমাকে এটা বার করতে বলেছে, মানে একটা অক্ষ যেটা কি করেছে একে স্পর্শ করে গেছে, তাহলে এটার জন্য আই কত হবে বলতো, 2mr²/5 প্লাস এর মোট ভর কত এম ইন্টু এটার মধ্যে দূরত্ব কত আর স্কোয়ার। দেখ 5 লসাগু হলো, এটা 5 চলে যাবে 7mr²। দেখ এটাই বইতে ফর্মুলা বানিয়ে লেখা আছে, দেখ 7mr²/5 লেখা আছে, দেখা আছে না 7mr²/5, ঠিক তো। তোরা বাড়িতে গিয়ে এটা নিশ্চয়ই পারবি, দেখ স্পর্শক সাপেক্ষে পাতলা গোলীয় খোলক ওই রকম একই রকম হবে, ঠিক না। এই পর্যন্ত থাকছে, পরের, হ্যাঁ মিশ্র কেন, মিশ্র কোথায় আছে, মোমেন্ট অফ ইনার্সিয়া তো, হ্যাঁ পরের দিন এই চ্যাপ্টার কিন্তু আমি কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে। তোরা শুধু মুখস্থ করে আসবি খাতাটা ভালো করে, হ্যাঁ মুখস্থ এই চ্যাপ্টারটাকে তোদেরকে পড়িয়ে কোশ্চেনও করে দেবো, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। বাড়ি গিয়ে ভালো করে পড়বি, ভিডিওটাও ছেড়ে দিচ্ছি দেখবি, ঠিক আছে।